ইস্টাবলিশমেন্টের চাপে উনি নিজেই আত্মসমর্পণ করেছেন এবং সে আগের ধারাবাহিকতার উপর, সে আগের অর্থনৈতিক ব্যবস্থার উপর, আগের রাজনৈতিক ব্যবস্থার উপর, আগের সামাজিক ব্যবস্থার উপর, আগের আমলাতান্ত্রিক ব্যবস্থার উপর আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছেন। এবং এবার তোমরা আবার লড়াই করো। তোমাদের পূর্ব প্রজন্ম 47 পর্যন্ত লড়াই করছে, পাকিস্তান রাষ্ট্র এনে কোনো পরিবর্তন আনতে পারে নাই। আবার 71-এ লড়াই করছে, তারপরে কোনো পরিবর্তন আনতে পারে নাই। আবার 90-এ লড়াই করছে, পারে নাই। 24-এ তোমরা জীবন দিছো, তোমরা পারবে না। পরবর্তীতে পরের প্রজন্মকে আবার তৈরি করা যাতে জীবন দিতে পারে। শুধু আমরা স্বপ্ন দেখি, আসলে স্বপ্ন বাস্তবায়নের কথা নেই। যদি আমাদেরকে আসলেই যতগুলা কথা বলেছেন, যাচ্ছে আমাদের মধ্যস্বত্বভোগী রয়েছে, কিন্তু কেউ এই কথাটা বলে না মধ্যস্বত্বভোগী কারা। আমার খামার থেকে যদি পোল্ট্রি মুরগি কেজি 120 টাকা করে কিনে আনা হয়, তাহলে কেন কারওয়ান বাজারে সে 220 টাকা হয়? এর মধ্যে 100 টাকা কারা খায়? এই কারা কোশ্চেনটা করার জন্য কেউ কোশ্চেন করে না। বলো যে মধ্যস্বত্বভোগী, এদেরকে বন্ধ করতে হবে যাতে মধ্যস্বত্বভোগী না থাকে। আর ভাই মধ্যস্বত্বভোগী কারা? এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্সন, প্রত্যেকটা এস্টাবলিশমেন্ট, প্রত্যেকটাই হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা, পুলিশ, মানে রাষ্ট্রের যতগুলো ব্যবস্থা আছে, যতগুলো অর্গান আছে, এই প্রত্যেকটা অর্গানই এই মধ্যস্বত্বভোগী। এই মধ্যস্বত্বভোগী যে বন্ধ হয়ে আপনি কৃষি বিপ্লব কিভাবে ঘটাবেন? আপনি বারবার প্রত্যেকটা জায়গায় কৃষিখাত ধ্বংস করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেন। এত গার্মেন্টস কারখানা করে ফেলছি আমরা, এই গার্মেন্টস কারখানার উপর এত বেশি নির্ভরশীল হয়ে গেছি, আমরা এখন ইউরোপ আর ওয়েস্টার্নরা যাই বলবে, আমেরিকা যাই বলবে, তার উপর নির্ভর করে কাজ করতে হবে। বাংলাদেশের যে আমূল পরিবর্তনের কথা বলি, কৃষির পরিবর্তনের কথা বলি, এই পরিবর্তন যদি আসলে সম্ভব হয়, আমরা যে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলি, তাহলে প্রথম হচ্ছে এই দেশের মানুষের যা খাবে, যা পড়বে, তার নিজেদের রাষ্ট্রের মধ্য থেকে, নিজেদের এই দেশের সীমানার ভিতর থেকে তৈরি হবে, সীমানার ভিতর থেকে উৎপাদন হবে। এই নিশ্চয়তা করতে পারলে আমরা কালকে আমেরিকাকেও চ্যালেঞ্জ করতে পারবো, ভারতকেও চ্যালেঞ্জ করতে পারবো, ইউরোপকেও চ্যালেঞ্জ করতে পারবো, চীনকেও চ্যালেঞ্জ করতে পারবো।